ট্রেন সফরের কথা বলা যাক। ট্রেন সফর, বাংলার নাট্যদল ভোপাল থেকে ফিরছে। প্রয়াগরাজে তাদের হেনস্থা করা হলো ট্রেনের মধ্যেই। একবার ছবিটা দেখুন কি হয়েছিল। পুলিশ হয়ে ভিডিও করতেছি বলে মারতেছে, দেখুন আপনার। क्यों खींचा वो लेडीज लोगों का हाथ? क्यों खींचा? क्यों खींचा? बोलिए 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 बोलिए। लेडीज लोगों का हाथ क्यों खींचा? लेडीज लोगों का हाथ क्यों खींचा? हाथ धोरेছেন কেন? পুলিশ হয়ে ভিডিও করতেছি বলে ভাবুন একবার, ট্রেন সফর একটা জায়গায় পারফর্ম করে ফিরছেন এরা। ফেরার সময় সবাই টায়ার্ড হয়ে আছেন, আর এক রাত পরে রাতটা কাটিয়ে ফেললেই তারা নেমে আসতে পারবেন বাংলায়। কিন্তু তার আগে এইরকম অবস্থা ট্রেনে প্রয়াগরাজের কাছে। এই ভিডিও তারা করছেন, ভিডিও করছেন বলে মাঝখানে তাদের বাধাও দেওয়া হচ্ছে। ঠিক কি হয়েছিল তাদের সঙ্গে কথা বলেছেন আমার সহকর্মী মানুষ। আমি তাদের বক্তব্য শোনাবো। আগে মানুষের কাছ থেকে জেনে নিতে চাইবো মানুষ কি বলছেন, ওরা কি হয়েছিল আসলে। দেখো অতনু, আমরা বারবার তো প্রশ্ন করি রেলের নিরাপত্তা, রেলের সুরক্ষা নিয়ে, এবং রেলের নিরাপত্তা বা সুরক্ষা কোন তলানিতে গিয়ে ঠেকেছে তার কিন্তু জলজ্যান্ত উদাহরণ এই যে ভিডিওগুলো তুমি দেখাচ্ছিলে। এবং যেই ঘটনার সম্মুখীন হয়েছে আমাদের এই দমদমের নাট্যদল অর্থাৎ বিশ্বরূপম, তারা কিন্তু একটা সর্বভারতীয় নাট্য উৎসব যেটাকে ভারত রং মহোৎসব বলা হয়, এবং অত্যন্ত স্বনামধন্য একটি নাট্য মহোৎসবে যোগ দিতে গিয়েছিলেন। ইন্দোর থেকে শিপ্রা এক্সপ্রেস করে তারা ফিরছিলেন হাওড়ার উদ্দেশ্যে। কিন্তু পাথারিয়া স্টেশন থেকে শুরু করে প্রয়াগরাজ পর্যন্ত অসংখ্য অগণিত বিনা টিকিটের যাত্রী জোর জবরদস্তি উঠে পড়লো তাদের কামরায়। একেবারে ফিল্মি কায়দায় তাদের সিট থেকে সরিয়ে তাদেরকে এক প্রকার ধমকে চমকে তাদের জায়গা দখল করে তাদের যে সঙ্গে যে সমস্ত মহিলা যাত্রীরা ছিলেন তাদের উপর চড়াও হলেন। এবং তারা যখন প্রতিবাদ করলেন 139-এ ফোন করলেন, কোনো রকম সুরাহা পেলেন না। এখানে মানুষ আমি একটু জানতে চাইবো যে এও সম্ভব? আমরা যারা নিয়মিত যাতায়াত করি ট্রেনে, আমরা তো জানি যে নিরাপত্তার দায়িত্বে কিছু মানুষ থাকেন, তারা ছিলেন না? তারা কি করছিলেন? একদম সঠিক প্রশ্ন করেছে অতনু। সর্ষের মধ্যেই যেখানে ভূত, অর্থাৎ সেই নিরাপত্তা কর্মীরা, রেলওয়ে পুলিশ, সেই জিআরপিএফ যারা, তারাই কিন্তু টাকা নিয়ে এই সমস্ত যাত্রীদের এসি কামরায় উঠিয়েছেন। এসি 3 কোচে তারা 2 ডবল 3 ডবল এরকম টাকা নিয়ে তাদেরকে উঠিয়েছেন, এবং তারা বলেছেন যে একটু অ্যাডজাস্ট করে যান, না হলে কিন্তু এক প্রকার ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। এবং সেই সঙ্গে মহিলাদের উপর চড়াও হয়ে ওদের কাছ থেকে শুনি মানুষ কি বলছেন, ওরা কি বলছেন, কি হয়েছিল শুনবো। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল শুনবো। এবং নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারাই কি করলেন? সর্ষের মধ্যে কি ভূত? একদমই, যারা রক্ষক তারাই ভক্ষক প্রায়। আর আমরা এতদিন যেটা সিনেমায় দেখে এসেছি, মানে আজকে ভোর রাত্রিরে আমরা সেটাই একদম চাক্ষুষ করলাম পুরো, মানে হ্যাঁ ফিল্মি কায়দায়। মানে কালো চাদর, মানে কম্বলের মতন মোটা মুখের ওপর সারা গায়ে ঢাকা, পিঠের মধ্যে অস্ত্র প্রায় লম্বাটে গোল গোল কিছু লাগানো, আর হাতে টিউব, যে পাইপ টিউব হয় সেইগুলো নিয়ে লোকের মুখ খুলে খুলে দেখা হচ্ছে। এবং আমাদের কপাল ভালো, গুরুজনদের আশীর্বাদে আমাদের মুখগুলোই খুলে দেখেননি ওনারা, তাহলে বোধহয় আজকে আর আপনাদের সামনে এইভাবে আমরা কথা বলতে পারতাম না। মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রায় বলতে গেলে। সত্যি আর বাড়ি ফেরা হয়তো আমার হতো না। হাতে প্রাণ নিয়ে ফেলেছেন। নতুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনবো, যেখানে বারবার বলা হচ্ছিল আপনারা বাঙালি, অর্থাৎ বাঙালি বলে একটা জাতিগত বিদ্বেষ, বাঙালি বলে কি বেশি আক্রমণ করা হচ্ছিল আপনাদের, হেনস্থার আর মানে বেশি করে হেনস্থা করা হয়েছিল? একদমই। আমাদের নিরাপত্তার দায়িত্বে দুজন ছিল, দুটো কেন্দ্রীয় মন্ত্রক ছিল। প্রথমত যে মিনিস্ট্রি অফ কালচার, যাদের আহ্বানে আমরা গেছি, তাদের একটা দায়িত্ব বর্তায়, এবং রেলওয়েজ।
দুটোই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন। এবং আমরা বিআরএম ভারত রং মহোৎসব যারা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের, তাদেরকে হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন সময় কিন্তু বারবার জানিয়েছি, ফেসবুক লাইভগুলো তাদের কাছে পাঠিয়েছি, কিন্তু আমাদের নিরাপত্তা তারাও সুনিশ্চিত করতে পারে। একদমই রেলওয়ে পুলিশ বারবারই বলছিল বাঙালি হ্যাঁ না, বাঙালি হ্যাঁ না, বাঙালি হ্যাঁ না। হ্যাঁ, এটাই সব থেকে তাদের বিদ্বেষের কারণ কি আমরা বাঙালি। এবং হয়তো এই যে এনএসডি বা ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা সাংস্কৃতিক মন্ত্রণালয় আজকে এই বিষয়ে হস্তক্ষেপ করলো না, তারও একটা প্রধান কারণ আমরা বাঙালি বলেই। কেন্দ্রের যে বাঙালিদের প্রতি যে বারবার বঞ্চনা, বারবার যে এই অভিযোগ ওঠে, তো আমরা চাক্ষুষ দেখলাম আমাদের চোখের সামনে। এবং আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটলো শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ঘুমো স্টেশন, যেখানে নেতাজির মহানিষ্ক্রমণ ঘটেছিল, তার জন্য নাম দেওয়া হয়েছে, সেই রকম একজন বাঙালির নামে নামাঙ্কিত স্টেশনে যে ঘটনাটা সুদীপ্ত চৌধুরী এইমাত্র আপনাদের বলছিল, যে সেখানে টিউব নিয়ে, হাতে অস্ত্র নিয়ে, কালো চাদর মুড়ি দিয়ে বাঙালিদের প্রতি আক্রমণ করা হলো। এবং সেখানে কিন্তু অবাঙালিরা, এবং সেখানে তাহলে জিআরপি বা সিআরপিএফ কি ট্রেনের স্টেশনগুলোর নিরাপত্তার দায়িত্বে ছিল না? এটা সব থেকে আরো বড় প্রশ্ন। তাহলে তারা অস্ত্র নিয়ে কি করে রেলওয়ে স্টেশনে ঢুকলো? তাহলে সেখানে কি সেরকম কোনো ব্যবস্থা ছিল না, নাকি না তারাও এর মধ্যে জড়িত? আপনারা তো হাওড়া স্টেশনে নেমে জিআরপিএফ এর কাছে অভিযোগ জানিয়েছেন, কোন রকম আশ্বাস পেয়েছেন? জানিয়েছি আমরা অভিযোগ, এখনো অবধি তো তাদের তরফে কোনো ফোন আসেনি এখনো অবধি, বা এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকেও আমাদের কাছে কিন্তু কোনো রকমভাবে জানতে চাওয়া হয়নি যে আমরা সুস্থভাবে মানুষগুলো ফিরে আসতে পেরেছি কি না। এটা আমাদের সব থেকে হতাশার কারণ। তাদের কাছে আমাদের নাম্বার রয়েছে, তারা আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ করে জানতে চায়নি, বা এই যে অসুবিধাটা হলো তারা কিন্তু একবারও আমাদের কাছে এর কোনো রিপোর্ট বা কোনো কিছু আমাদের কাছ থেকে কিন্তু কোনো কিছু জানতে চায়নি এখনো পর্যন্ত। এটাই সব থেকে দুর্ভাগ্যের, এবং এটা বাঙালি হওয়ার কারণেই হয়তো এই দুর্ভাগ্যটা আমাদের সয়ে যেতে হচ্ছে। একদম অতনু, তুমি শুনতেই পেলে যে কি ধরনের আক্রমণ তাদের উপর করা হয়েছিল। সবচেয়ে আক্ষেপের জায়গা, মানুষ ধন্যবাদ, সবচেয়ে আক্ষেপের জায়গা অন্য, সেটা হলো যে তাদের এরকম মনে হচ্ছে যে তারা বাঙালি বলেই পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন বলে তাদের এরকম হেনস্থা করা হচ্ছে। রেল কি ব্যবস্থা নেয়, নজর থাকবে আমাদের, নজর ছিল আমাদের আজকে দিনভর বিধানসভায়, কারণ বাজেট অধিবেশনের শুরু, সেখানে রাজ্যপালের বক্তৃতা, সেই সব খবর থাকবে। বাজেট অধিবেশন শুরু হলো আজ বিধানসভায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন। আমরা সকাল থেকেই বলছিলাম যে 2026-এর আগে এই বাজেট অধিবেশন, যে বাজেট অধিবেশনে ঠিক বাজেটে কি কি থাকবে অনেক কিছুই নির্ভর করছে, নতুন কোনো প্রকল্পের ঘোষণা বা প্রকল্পে কোথাও বাড়তি বরাদ্দ ঘোষণা কিনা, সেই সব কিছু নির্ভর করছে 26-এর কথা ভেবে। আর 26-এর কথা ভেবে এই বাজেটের শুরুতে, বাজেট অধিবেশনের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুর বেঁধে দিলেন, 26-এ 2/3 সিট পাবে তৃণমূল। মনে রাখতে হবে দিল্লি ভোট, এবং দিল্লি ভোটের পর বারবার একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কংগ্রেসকেও আক্রমণ করলেন। খুব গুরুত্বপূর্ণ সুর বেঁধে দিলেন অধিবেশনের, যেখানে 26-এর কথা বলছেন 2/3 আসন পাবেই তৃণমূল। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, সকাল থেকে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল এই অধিবেশন নিয়ে আমরা দুটো জায়গা তুলে ধরার চেষ্টা করছিলাম, এক তো প্রশাসনিক দিক আর এক রাজনৈতিক দিক। এবং 2026-এর আগে অধিবেশন তুমি বারবার বলছিলে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেখানে বোধহয় প্রথম দিনই মুখ্যমন্ত্রী সুর বেঁধে দিলেন এ কথা বলে যে 2/3 ভোট পাবে তৃণমূল 2026-এ। আবির, প্রথমত হচ্ছে যে দিল্লির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দুটো বিষয় তৈরি হয়েছে। প্রথমত হচ্ছে এক, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে জোট তৈরি হয়েছিল সেই জোটের মধ্যে বিভিন্ন মতানৈক্য বা রাজনৈতিক দলগুলোর একে অপরের সঙ্গে যে সমযোজন দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল তাকে ঢালাও প্রচারে নিয়ে আসতে পেরেছে হচ্ছে বিজেপি শিবির। দ্বিতীয়ত হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলকে সামনে রেখে আসলে তারা রাজনৈতিকভাবে চাপ তৈরি করার চেষ্টা করছে বাংলার রাজনৈতিক শাসক দলের ওপর। যদিও চলতি বছরের শেষে নভেম্বরে বিহারের নির্বাচন রয়েছে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বাংলা বরাবরের জন্য যখন টার্গেট, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলকে এগোনো। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়কদের কাছে রেখেছেন, তাতে তার দলের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের যাতে আত্মবিশ্বাসের কোনো অভাব না ঘটে, আত্মবিশ্বাস যেন আগের মতোই বজায় থাকে, সেটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গ টেনে অবশ্য দিল্লি নির্বাচনের কথা এসেছে। একই সঙ্গে হচ্ছে 2016, 2019, 2021, 2024 অর্থাৎ
বিধানসভা নির্বাচনগুলো এবং লোকসভা নির্বাচনগুলোতে। তো ত্রিমুখী লড়াইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে পড়তে হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, বাম কংগ্রেস জোটের সাথে লড়াই করতে হয়েছে। আদপেও সেই জোটগুলোর সঙ্গে লড়াই করে তৃণমূল কংগ্রেসই লাভবান হয়েছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে অধিক আসন নিয়ে ক্ষমতাতে এসেছে, সেটাই দলীয় বিধায়কদেরকে তিনি স্পষ্ট করেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দলীয় বিধায়কদের কি ভূমিকা পালন করতে হবে সেটাও এই জায়গাটাই আমি ধরতে চাইছিলাম আবির, যে দলীয় বিধায়ক